বাংলা শ্রেষ্ঠ সন্তানেরা প্রফেসর ফিরোজা বেগম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। 1942 সালের 29শে নভেম্বর ঢাকার আগা সাদেক রোডে মতিউর জন্মগ্রহণ করে। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে। 1942 সালে ভারত ছিল অখণ্ড একটি উপমহাদেশ। ব্রিটিশ শাসনের প্রায় সমাপ্তি হয়ে আসছে এবং ভারতকে দ্বিধা বিভক্ত করে পাকিস্তান নামে একটি মুসলিম রাষ্ট্র এবং ভারত নামে একটি হিন্দু রাষ্ট্র গঠনের প্রস্তাব চলছে। হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, এই নীতির ভিত্তিতে দুই জাতির জন্য স্বতন্ত্র দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাই ছিল ভারত বিভাগের মূল লক্ষ্য। মতিউরের পিতা মৌলভী আব্দুস সামাদ ছিলেন ঢাকা কালেক্টর অফিসের সুপারিনটেন্ডেন্ট। মতিউর পরিবারের সচ্ছল ও শিক্ষিত ছিল। তৎকালীন সময়ে ঐতিহ্যবাহী পুরানো ঢাকা ছিল শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারগুলোর বাসস্থান। মতিউর পারিবারিক শিক্ষা, সততা ও সচ্ছলতার মধ্য দিয়ে পুরনো ঢাকার বনেদি এলাকায় তার শৈশবকাল অতিবাহিত করে। মেধাবী মতিউরের শৈশবে তার মধ্যে জ্ঞান, কর্ম, সততা ও নিষ্ঠার বিরল গুণাবলী প্রকাশ পায়। মতিউর ছিলেন তার পিতামাতার 11 সন্তানের মধ্যে অষ্টম। তিনি ঢাকার প্রাচীনতম কলেজিয়েট স্কুলে পড়ার সময় তার পিতা তাকে পশ্চিম পাকিস্তানের অবস্থিত সারগোদার পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি করে দেন। সারগোদা পাবলিক স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পর মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন। এর 2 বছর পর 1963 সালে জুন মাসে তিনি পাইলট হিসাবে কমিশন প্রাপ্ত হন। মতিউর ছিলেন প্রকৃত মেধাবী ও যোগ্যতা সম্পন্ন বাঙালি। অন্যথায় পাকিস্তান বিমান বাহিনীর ক্যাডেট হিসাবে নির্বাচিত হওয়া কোনো ক্রমে সম্ভবপর হতো না, কারণ সে সময় অত্যন্ত যোগ্য বাঙালিরাই শুধুমাত্র পাকিস্তান সামরিক বাহিনীতে অফিসার হওয়ার দুর্লভ সুযোগ লাভ করতেন। মতিউর ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী ও রাজনীতি সচেতন ব্যক্তি। রাজনৈতিক সচেতনতা তার মনে গভীর দেশপ্রেমের সৃষ্টি করে। ঢাকার কলেজিয়েট স্কুলে পড়ার সময় থেকেই মতিউর দুরন্ত ও চঞ্চল প্রকৃতির হিসাবে শিক্ষকদের কাছে পরিচিত ছিলেন। পড়ার টেবিলে তাকে বেশিক্ষণ আকৃষ্ট করতে পারত না। আবশ্যিক বিষয় উর্দুর প্রতিও তার মোটে আকর্ষণ ছিল না। এ কারণে পরীক্ষায় উর্দুতে কম নাম্বার পেতেন এবং মেধা তালিকায় তার স্থান কখনো উপরে থাকতো না। স্কুলে পড়াকালীন সময়ে সুযোগ পেলেই বন্ধু বান্ধবদের নিয়ে আশেপাশের পাঞ্জাবিদের বাগানের ফল চুরি করে খেতেন। মালিকের তাড়া খেয়ে আবার দলে বলে পালিয়ে যেতেন। শৈশব থেকে অসীম সাহসী মতিউর রহমান চাকরি জীবনে পাইলট হিসাবে ছিলেন দুর্জয় সাহসের অধিকারী। বিমান বাহিনীর পাইলটদের মধ্যে জঙ্গি বিমান নিয়ে আকাশে উড়ে ঝুঁকিপূর্ণ নানা রকম কৌশল রপ্ত করার প্রতিযোগিতা হতো। বৈমানিকগণ বিভিন্ন ভঙ্গিতে উড্ডয়ন মহড়ার মাধ্যমে নিজেদের পারদর্শিতা প্রদর্শন করতেন, তবে মূল্যবান প্রাণ ও বিমানের যাতে ক্ষতি না হয় সে সম্পর্কে কড়া নির্দেশ প্রদান করা হতো। মাঝে মাঝে দুজন পাইলটের মধ্যে নৈপুণ্য প্রদর্শনের গোপন প্রতিযোগিতাও চলত। একবার দুঃসাহসী মতিউর রহমান এক পাকিস্তানি পাইলটকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেন। একে বলা হয় ডগ ফাইট। দুইজনে দুটি বিমান নিয়ে আকাশে উড়ে একে অপরকে পরাজিত করার চেষ্টা করবে। এরূপ ডগ ফাইট বিমান বাহিনীতে আকাশে উড়ে একে অপরকে পরাজিত চেষ্টা করবে, যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ডগ ফাইটে এক পাকিস্তানি অবাঙালি পাইলটকে চ্যালেঞ্জ করতে গিয়ে মতিউরের প্লেনে আগুন ধরে গিয়েছিল। মতিউর অলৌকিক বেঁচে গেলেও বিচারে তার শাস্তি হয়। বিমানের আইন অমান্য করে ডগ ফাইট করার জন্য তাকে 2 বছর প্লেন চালাতে দেওয়া হয়নি। আরও একবার এক বন্ধু নিয়ে লাহোর লং ড্রাইভে গিয়ে মতিউর এক ভয়াবহ দুর্ঘটনায় পতিত হন। একজন পথচারীকে বাঁচাবার জন্য গাড়ির দ্রুত গতিতে নিয়ন্ত্রণ করতে গিয়ে তার গাড়ি উল্টে চ্যাপ্টা হয়ে যায়। তার সহযাত্রী বন্ধুটি গুরুতর আহত হলেও মতিউর অলৌকিক অক্ষত অবস্থায় বেঁচে যান। এ দুটি ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়ে মতিউর প্রায়শই বলতেন, তৃতীয়বার কোনো দুর্ঘটনা পড়তে হলে তিনি আর বাঁচবেন না। মতিউরের চরম সাহসিকতা আর আত্মবিশ্বাস থেকে শেষ পর্যন্ত দেশমাতৃকার সেবায় প্রেরণা জুগিয়েছিল। 1971 সালের জানুয়ারি মাসে মতিউর করাচি থেকে সপরিবারে ঢাকায় চলে আসেন। ঢাকা তখন গণজোয়ারের উদ্বেলিত। এরপর হলো 25শে মার্চের ক্র্যাকডাউন। এ সময় তিনি ছিলেন তার গ্রামের বাড়িতে। তিনি স্বচক্ষে দেখলেন বাঙালির অবর্ণনীয় দুঃখ, কষ্ট, নির্মম হত্যা আর ধ্বংসলীলা। তিনি বিনষ্টকারী, খুনি, সভ্যতা ধ্বংসী পাক বাহিনীর পাশবিক উন্মাদনা দেখে তিনি প্রতিরোধ গড়ে তোলার পদক্ষেপ নেন। 27শে মার্চ 1971 এক রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর কণ্ঠে বাঙালির স্বাধীনতার ঘোষণা শুনে মতিউর উত্তেজিত হয়ে ওঠেন। গভীর চিন্তার পরে তিনি গ্রামের লোকজনকে নিয়ে গোপনীয় সভা আহ্বান করেন। তারপর গ্রামের লোকজনও উৎসাহী ব্যক্তিদের নিয়ে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেন। অমিত শক্তি ও সাহসের অধিকারী হয়ে নিরস্ত্র মতিউর অনন্যোপায় হয়ে পড়েন।
অস্ত্রশস্ত্র ও নিরাপত্তা রসদ ছাড়া তার পক্ষে প্রশিক্ষণ পরিচালনা ও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। এরূপ অনিশ্চয়তার মধ্যে মতিউর নিজ গ্রাম ছেড়ে ৭১-এর ২৩ এপ্রিল ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে তিনি বিমান বাহিনীর অফিসার বাশার ও সুলতান মাহমুদের সঙ্গে দেখা করার পরামর্শ করলেন। এরপর তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন, কিন্তু পারিবারিক বাধার কারণে তিনি হতাশগ্রস্ত মন নিয়ে স্ত্রী ও ২ কন্যাকে নিয়ে ১৯৭১-এর ৬ মে নিজ কর্মস্থল পাকিস্তানে ফিরে আসেন। করাচিতে ফিরে তিনি সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এক নির্বাক মানুষে পরিণত হন। তার মনে স্বদেশের জনগণের উপর পাঞ্জাবি সেনার নির্মম নির্যাতনের দৃশ্য তাকে অস্থির করে তুলছিল। সারাক্ষণ তাকে একটাই চিন্তা তাড়িত করত, যে তা হলো যেভাবেই হোক একটা পাকিস্তানি বিমান হাইজ্যাক করে তিনি ভারতে পালিয়ে যাবেন। নিরাপদ শহীদ বাঙালির বুকের রক্তের শপথ নিয়ে মতিউর মুক্তিযুদ্ধে যাবার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন। ১৯৭১-এর জুলাই মাসে পিআইএর একটি বোয়িং বিমান ছিনতাইয়ের পরিকল্পনা ফাঁস হয়ে যায়, তবে পাকিস্তানিরা এর সাথে জড়িত বাঙালি অফিসারদের নাম জানতে পারেনি। তথাপিও পাকিস্তানিরা বাঙালি অফিসার সম্পর্কে সতর্ক হয়ে ওঠে। সকল বাঙালি অফিসারকে আকাশে ওঠার উপর নিষেধাজ্ঞা জারি করে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। মতিউর রহমানকেও বেস্ট ফ্লাইট সেফটি অফিসার পদ প্রদান করে নিষ্ক্রিয় করে রাখা হয়। ১৯৭১ সালের ২০ আগস্ট পাইলট রাশেদ মিনহাজের T-33 বিমান নিয়ে উড্ডয়নের শিডিউলের দিন বেস্ট ফ্লাইট সেফটি অফিসার মতিউরের বিষয়টি জানা ছিল। মহড়ায় যাবার জন্য বিমানগুলি সংকেত নাম ব্যবহার করত। T-33-র বিমানের সংকেত ছিল ব্লুবার্ড 166। এ নামের উড্ডয়নরত বিমান গ্রাউন্ডে যোগাযোগ রক্ষা করত। মতিউর রহমান রানওয়েতে ঢুকে কৌশলে বিমানের ককপিটে উঠে বিমানটি নিয়ে তড়িৎ গতিতে পালাবার চেষ্টা করেন। একটু পরেই দেখা গেল ব্লুবার্ড 166 আকাশে উঠে যাচ্ছে এবং তার দুটি ডানায় প্রবলভাবে দুলছে। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে ২ পাইলট রাশেদ মিনহাজ ও মতিউরের মধ্যে ধস্তাধস্তি চলার কারণে বিমানটি এভাবে দুলছিল। খুব নিচু দিয়ে পূর্ব দিকে ভারতের উদ্দেশ্যে ব্লুবার্ড ১৬৬ উড়ে চলছিল। একটু পরে বিমান ছিনতাইয়ের কথা কন্ট্রোল টাওয়ারে পৌঁছে যায়। এর কিছুক্ষণের মধ্যেই দুটি F-86 জঙ্গি বিমান 166 ব্লুবার্ডকে ধাওয়া করে। মতিউর বিমানটি নিয়ে নিচু থেকে ওড়ার ফলে রাডারের ব্লুবার্ডের অবস্থান ধরতে পারেনি। মস্তুর ঘাঁটির কন্ট্রোল টাওয়ারের কাছে তখন হুলস্থুল পড়ে গেছে। রাডার স্টেশনে জানা যায় তারা রাডারের পর্দায় ব্লুবার্ড ১৬৬ গতিবিধি বুঝতে পারছে না। বিকেলের দিকে খবর পাওয়া গেল বিমানটি সিন্ধুর খাটটার দিকে বিধ্বস্ত হয়েছে এবং ২ জন পাইলট নিহত হয়েছে। মস্তুর বিমান ঘাঁটি ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত কবরস্থানে এই মহান দেশপ্রেমিক মুক্তিসেনাকে জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। পাকিস্তান বিমান বাহিনীর এই মেধাবী বাঙালি সৈনিক নিশ্চিত পরাজয় জেনেও স্বদেশের মুক্তির জন্য নিষ্কম্প চিত্তে ঝাঁপিয়ে পড়েছিলেন নিশ্চিত মৃত্যুর মুখে। নিজের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ চিন্তাও তাকে দেশপ্রেমের মহান ব্রত থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারেনি। তার এই অতুলনীয় ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে বাঙালি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম ও সহস্র প্রাণের বলিদানে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ, কিন্তু স্বপ্নের স্বাধীন বাংলাদেশ থেকে ১১০০ মাইল দূরে করাচির মশরুর বিমানঘাটির একটা সাধারণ কবরে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন বাঙালির গৌরব বীরযোদ্ধা মতিউর রহমান। পাকিস্তানের দেশপ্রেমের স্বীকারোক্তি আর অসীম বীরত্বের জন্য বাংলাদেশ সরকার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীরশ্রেষ্ঠ সম্মানে ভূষিত করেন। এই অকুতোভয় যোদ্ধাকে বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। চির অম্লান অবিনশ্বর তার স্মৃতি বাঙালি জাতির ভবিষ্যতের চলার পথে পাথেয় হয়ে থাকবে। বর্তমান আর ভবিষ্যৎ নাগরিকরা তার দেশপ্রেমের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিবেদন করবে। এটাই হোক আমাদের প্রার্থনা।